হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে? 17 জুন 2024 খ্রিস্টাব্দ সোমবার নাকি 18 জুন মঙ্গলবার? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, ব্রতের সঠিক তারিখ এবং সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? কেউ বলছে 17 জুন, আবার কেউ বলছে 18 জুন। কবে পালন করবেন? তো এই বছরের ক্ষেত্রে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 18 জুন। ইউরোপের বেশিরভাগ দেশে 17 জুন ব্রত পালন করতে হবে। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরবে 17 জুন, আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু সহকারে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই 17 জুন সোমবারে ব্রত পালন করতে হবে। কিন্তু এশিয়া মহাদেশের ক্ষেত্রে পুরো এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই 99 ভাগ দেশে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ এই ব্রত পালন করতে হবে 18 জুন। প্রথমে আমরা জেনে নেব কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 17 জুন ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, ডেনমার্ক, লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, চেক রিপাবলিক। এছাড়া আফ্রিকা মহাদেশের সকল দেশ এবং আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই 17 জুন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 18 জুন ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, নরওয়ে, ইউক্রেন, কুর্দিস্তান এই সকল স্থানে 18 জুন ব্রত পালন করতে হবে। তো আমরা জেনে গেলাম যে এই ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সারা বিশ্বের ক্ষেত্রে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম। তো এই ব্রতের যারা পালন করবেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে, কারণ যারা ভারতে রয়েছেন পালন করতে হবে সকাল 7টা 30 পূর্বে। সকাল 7টা 30 পূর্বে পালন করতে হবে। বাংলাদেশে সকাল 8 পূর্বে। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, দুবাই, আবুধাবি সহ যারা আরব আমিরাতে রয়েছেন, বাহরাইন, কুয়েত, কাতারে রয়েছেন, ওমানে রয়েছেন, সেক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের কোনো কোনো স্থানে সকাল 6 পূর্বে পালন, আবার কোনো কোনো স্থানে ভোর 5 পূর্বে পালন করতে হবে। তাই খুব সচেতন থাকতে হবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরবে 17 জুন ব্রত, অন্যান্য স্থানগুলিতে 18 জুন ব্রত। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সেই স্থানগুলিতে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। অনেকে ভাবছেন যে ভারত বাংলাদেশের সকল স্থানে বেঞ্জুলি মহাদ্বাদশী, না, সকল স্থানে নয়, কিছু স্থানে বেঞ্জুলি মহাদ্বাদশী রয়েছে। যেমন মধ্যপ্রাচ্যের যে সকল স্থানগুলিতে 18 জুন ব্রত এবং বিশেষ করে ভারতের পশ্চিমাংশের কয়েকটি রাজ্যে 18 জুন ব্রতের ক্ষেত্রে সেক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে এবং বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পূর্বাংশের দেশগুলিতে, পূর্ব এশিয়ার একদম জাপান সহকারে, এখানে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হয়নি, কিন্তু বিশুদ্ধা একাদশী ব্রত। এখন প্রশ্ন হচ্ছে এই একাদশীকে কেন জ্যৈষ্ঠ মাসের একাদশী বলা হচ্ছে? কারণ অনেকে ভাবছেন যে আমরা তো পঞ্জিকায় দেখেছি, স্থানীয় পঞ্জিকায় এটি আষাঢ় মাস এবং আষাঢ় মাসের 2 তারিখ, 17 তারিখ, অর্থাৎ জুন মাসের 17 হচ্ছে আষাঢ় মাসের 2 তারিখ, বা জুন মাসে 18 হচ্ছে আষাঢ় মাসের 3 তারিখ। তাহলে কেন প্রভু বলছেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী? এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবং আমাদের সকল ব্রত, পূজা, পার্বণ অনুষ্ঠিত হয়, উদযাপিত হয়, পালিত হয় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী। সেই কারণে এই ব্রত কিন্তু চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশ তিথি বা দ্বাদশ তিথিতে হচ্ছে। সেই কারণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবং জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি, জ্যৈষ্ঠ মাসের শেষ যে তিথি পূর্ণিমা তিথি, সেটিতে কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবের বিশেষ মহোৎসব, ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি, সেই পূর্ণিমাতে স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয়। এই বছরের ক্ষেত্রে সেটি রয়েছে 22 জুন স্নানযাত্রা মহোৎসব, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এর পর দিন থেকে, স্নানযাত্রার পর দিন থেকে আষাঢ় মাস শুরু হবে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, কিন্তু বাংলা ক্যালেন্ডারে তার পূর্বেই শুরু হয়ে যাবে, আবার ইংরেজি ক্যালেন্ডারে জুন মাস। তো এইভাবে কিন্তু বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার সহ সারা পৃথিবীতে অনেক ক্যালেন্ডার বা পঞ্জিকার সিদ্ধান্ত রয়েছে, কিন্তু আমাদেরকে বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্তই মান্য করতে হয়।
তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ইংরেজি ক্যালেন্ডারে জুন মাস হতে পারে, বাংলা ক্যালেন্ডারে সেটি আষাঢ় মাস হতে পারে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এবং সেই কারণে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 18 জুন, সঠিক সিদ্ধান্ত অনুযায়ী। আপনাকে অনেকে অনেক রকম কথা বলবে, কেউ বলবে যে অমুক গ্রামের সকলেই 17 তারিখ করবে, ভারতে থাকা সত্ত্বেও বাংলাদেশে থাকা সত্ত্বেও, এরকমভাবে বলবে। কিন্তু সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আপনি ব্রত পালন করবেন যদি আপনার মঙ্গল চান। ভারতে বাংলাদেশে 17 জুন হচ্ছে দশমী বিদ্যা, তাই সেদিন বর্জন করতে হবে। কারণ ভারতে বাংলাদেশে থেকে যদি কেউ 17 জুন ব্রত পালন করে, সেক্ষেত্রে দশমী বিদ্যা উপবাস হেতু কিন্তু কি হবে, আমরা সেটি কিন্তু সেই শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র রেফারেন্স আমরা গত একাদশের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। আয়ুষ্কাল 1 বছর কমে যাবে, পুত্র সুখ হয়, আরও অনেক দুঃখ ভোগ করতে হয় গান্ধারীর মতো। তো সেই কারণে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে 18 জন ব্রত পালন করবেন বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা এবং ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী। কারো ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো ব্রত পালন হয় না, কোনো পূজা হয় না, এরকম না যে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত এবং ইসকন জিবিসি সিদ্ধান্ত। তো সেই কারণে অবশ্যই সকলে সঠিকভাবে ব্রত পালন করবেন। আমরা জেনে গেলাম কোন দিন ব্রত পালন করতে হবে, আর ব্রতের পর দিন পালনের সময়সূচি আমাদের আজকের আলোচনার শেষের দিকে দেওয়া থাকবে। এবং আমরা এটিও জেনে গেলাম যে স্নানযাত্রা মহোৎসব রয়েছে 22 জুন, আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন, কোনো ভেদাভেদ নেই। সকলে যে অবস্থায় যে পরিস্থিতিতে থাকুন, সকলেই ভগবানের এই স্নানযাত্রা মহা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। তো সকলে অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। কিন্তু কিভাবে ব্রত পালন করবেন? আপনারা নামকরণ থেকে দেখতে পাচ্ছেন পাণ্ডবা নির্জলা একাদশী। যেহেতু পঞ্চপাণ্ডবের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছেন, সেই কারণে এই ব্রতের নামকরণের ক্ষেত্রে পাণ্ডবা শব্দটি যুক্ত হয়েছে। তো নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি নির্জলা একাদশী মানে জল পর্যন্ত গ্রহণ না করে ফুল ফাস্টিং করতে হবে। যাদের পক্ষে সম্ভব সেটি সর্বোত্তম। বছরের প্রত্যেকটি একাদশী আপনি নির্জল উপবাস করতে পারবেন যদি আপনার শারীরিক সামর্থ্য থাকে। কিন্তু যদি আপনার পক্ষে সেটি সম্ভব না হয়, তাহলে আপনি ফলমূল গ্রহণ করে একাদশী ব্রতগুলি পালন করতে পারবেন। সেই শাস্ত্র সিদ্ধান্ত কিন্তু রয়েছে, আমরা সেই সকল শাস্ত্র রেফারেন্স আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যে একাদশীতেও ফলমূল গ্রহণ করা যাবে। এই পাণ্ডবা নির্জলা একাদশীর ক্ষেত্রে যাদের শারীরিক সক্ষমতা রয়েছে, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সম্পূর্ণ নির্জল উপবাস পালন করার জন্য। যাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, আপনারা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে, অর্থাৎ সারা দিন রাতে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, ফুল ফাস্টিং, এবং পরদিন পারণের পূর্ব পর্যন্ত নির্জল উপবাস। পারণের সময় আপনি পালন করবেন মানে হচ্ছে ব্রত সমাপন করবেন। পঞ্চ রবি শস্যের যে কোনো শস্য গ্রহণ করে, অন্ন, রুটি, ছাতু প্রভৃতি গ্রহণ করে আপনি পালন করবেন। তো এইভাবে হচ্ছে নির্জল উপবাস। অনেকে প্রশ্ন করেন যারা নির্জল উপবাস পালন করবেন তারা কয়টার পূর্বে খেয়ে নিতে হবে? যেমন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্র 12টা থেকে কিন্তু দিনের শুরু হয়, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী কিন্তু সেরকম নয়। এরকম নয় যে রাত্র 12টা থেকে দিনের শুরু, না, সেরকমটি নয়। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিনের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে। কিন্তু ব্রাহ্ম মুহূর্তের যে টাইমিং সেটা নির্ভর করে কোনো স্থানের দ্রাঘিমাংশ এবং সূর্য উদয়ের সময়ের উপর, এবং সেটি কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়, স্থান ভেদে, ঋতু ভেদে এই সময়ের কিন্তু পার্থক্য হয়। যেমন এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি সূর্য উদয় হয় এবং সেই কারণে ব্রাহ্ম মুহূর্তের সময়টাও খুব আগে। কোনো কোনো স্থানে ভোর 3টা থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, আবার কোনো স্থানে ভোর 3:30 থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে। আবার যখন শীতকাল আসবে তখন ভারত বাংলাদেশের ক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্তের সময়টাও কিন্তু ভোর 4টা থেকে ভোর 5:30 পর্যন্ত এরকম হয়ে থাকে। এখন অ্যাভারেজ সময় হিসেব করার ক্ষেত্রে আপনি কি করবেন? অ্যাভারেজ টাইমিং হিসেব করলে আপনি ভোর 3:30 থেকে ভোর 5 মধ্যে এই সময়টাকে অ্যাভারেজ ব্রাহ্মমুহূর্ত টাইম ধরে প্রতিটি মন্দিরে বা সকল দেশের সাপেক্ষে মঙ্গল আরতি করা হয়। সেই কারণে ইসকন মন্দিরগুলিতে ভোর 4:30 মঙ্গল আরতি করা হয়। এর পূর্বে কিন্তু ভক্তগণ শয্যা ত্যাগ করে, স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক আচমন করে হরিনাম জপ করতে শুরু করেন, এবং তারা মঙ্গল আরতির সঠিক সময়ে মঙ্গল আরতি করেন। তো ব্রাহ্ম মুহূর্ত থেকে দিনের শুরু। তো সেই ক্ষেত্রে গ্রীষ্মকাল হিসেবে এবং ভারত বাংলাদেশ বা বিভিন্ন স্থান বিভেদে যেহেতু পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে ভোর 3টা থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে। কোনো কোনো স্থানে তার পূর্ব থেকে শুরু হয়, যেমন রাশিয়াতে, চীনে রাত্রি 2:30 থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় বিভিন্ন ঋতু ভেদে। সব হিসেব মিলিয়ে রাত্রি 2টার পরে কিন্তু কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। রাত্রি 2 পরে রবিশস্য গ্রহণ করা যাবে না। এটি কাদের ক্ষেত্রে? যারা অনেক সময় দেখা যায় তাদের জীবনের একটা বিশেষ ক্ষেত্রে কোনো না কোনো কারণে তারা অসুস্থ রয়েছেন, সেই কারণে হাসপাতালে থাকতে হচ্ছে। সেই ক্ষেত্রে হয়তো বা কোনো কারণে ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাত্রি 1টায় কিছু অন্ন বা রুটি গ্রহণ করতে হতে পারে।
বা কারো ক্ষেত্রে এরকমটি হতে পারে যে তিনি অনেক দূরের থেকে তিনি ট্রাভেল করে এসছেন এবং তাকে হয়তো বা ট্রেনে বা বিমানে 15 থেকে 20 ঘন্টা থাকতে হয়েছিল, তিনি বাসায় এসে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি 1 ঘটিকা বেজে গেছে। সেই ক্ষেত্রে অনেকে কী করেন, ভগবানের কাছে ক্ষমা চেয়ে তারা রাত্রি 1-2 ঘটিকার পূর্বেই তারা অন্ন বা রুটি গ্রহণ করেন একাদশীর আগের দিনের ক্ষেত্রে। সেটি বিশেষ ক্ষেত্রে ভগবানের কাছে ক্ষমা চেয়ে আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু সার্বজনীন ক্ষেত্রে আমরা কি বলি যে রাত্রি 11টা 11:30টার মধ্যে অন্ন প্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন, প্রতি একাদশীতে আমরা বলি। সেই কারণে অনেকে মন্তব্য করেন যে সনাতন শাস্ত্রে তো রাত্রি 12টা থেকে দিনের শুরু না, তাহলে আপনারা কেন বলেন? এখন এটির উত্তর হচ্ছে যে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতে বা শেষ রাত্রে খাবার গ্রহণ করা নিষেধ, অনুচিত। কারণ এটি তামসিক সময়। ধরুন আপনি রাত্রে 1টায় খাবেন, রাত্রে 2টায় আপনি খাবেন, এটি তামসিক সময়, এটি তামসিক আহার, ভূত প্রেতের আহার। সেই কারণে এই সময় খাবার গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে আপনাকে পাপও গ্রহণ করতে হবে এবং আপনার শরীরের জন্য এটি ভালো নয়। শুধুমাত্র শাস্ত্রই রয়েছে সেরকমটি নয়, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই কথা বলছে। আপনি যখন ডাক্তারদের শরণাপন্ন হন, তারা কি বলেন যে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, রাতের খাবার রাতে ঘুমানোর 2 ঘন্টা পূর্বে খেয়ে নেবেন। এরকমটি আপনারা কিন্তু অনেকেই শুনেছেন। অর্থাৎ ডাক্তারগণ বলেন যে রাতের খাবার চেষ্টা করবেন রাতে 10 ঘটিকার পূর্বে খেয়ে নেয়ার এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে নেবেন। তো সেই কারণে অনেক ভক্তরা কী করেন, রাত্রি 8টায় রাত্রি 9 ঘটিকায় তারা খাবার গ্রহণ করে নেন এবং 10টা বা 10:30 বা 11টার মধ্যে তারা শয়ন করেন, বিশ্রাম গ্রহণ করেন। এই ক্ষেত্রে তাদের শরীর ভালো থাকে, এটি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। তাই অধিক রাত্রে আহার করা কিন্তু ভালো নয়। সেই কারণে আমরা বলি যারা অনেকে ব্যবসায়ী রয়েছেন তাদের বাসায় আসতে আসতে অনেক বিলম্ব হয়ে যায়, বাসায় ফিরতে রাত্রি 11টা বেজে যেতে পারে। সেই কারণে তারা তখন বাসায় এসে হাত পা ধুয়ে তারা খাবার গ্রহণ করে নেন। চেষ্টা করতে পারেন, যাদের পক্ষে একেবারে সম্ভব হচ্ছে না রাত্রে খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করা, রাত্র 11টা 11:30টার মধ্যে খাবার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে এভাবে আপনারা দন্ত মার্জন করে নেবেন। এরপর থেকে কিন্তু বেসিক্যালি ব্রত শুরু, যেহেতু অধিক রাত্রে, মধ্যরাত্রে এবং শেষ রাত্রে আহার গ্রহণ করা উচিত নয়। যদি কার খুব বেশি তৃষ্ণা পায় সেক্ষেত্রে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে জল গ্রহণ করতে পারেন। তো নির্জল উপবাসের ক্ষেত্রে যে সারা দিন রাতে জল গ্রহণ করা যাবে না, কিন্তু যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় যে পুরো 24 ঘন্টা বা এর থেকে একটু বেশি সময় হতে পারে, কারণ এক এক স্থানে পালনের সময়টাও ভিন্ন, তো সেক্ষেত্রে এতটা সময় জল গ্রহণ না করে, বিশেষ করে গ্রীষ্মকালে অনেকের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র জল গ্রহণ করতে পারেন। কারণ শাস্ত্রে রয়েছে, শ্রুতিশাস্ত্রে রয়েছে যে জল গ্রহণ দ্বারা উপবাসও হয় এবং পারণও হয়। তো সেক্ষেত্রে কিছু জল গ্রহণ করতে পারেন। আবার ব্রতদিনে কিন্তু আচমনেও দোষ নেই, হরিভক্তি বিলাসে সেটি উল্লেখ রয়েছে। তাই নির্দ্বিধায় যে কোনো সময় আপনি আচমন করতে পারবেন। আর যাদের পক্ষে এভাবেও করা সম্ভব নয়, যে আপনি নির্জলা করতে পারছেন না বা জল গ্রহণ করে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করতে পারবেন। যাদের পক্ষে সেটিও সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনার একাদশীর যে অনুকল্প সবজি, একাদশীর পায়েস, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন, যেগুলি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। তবুও আপনারা সকলেই ব্রত পালন করুন, আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করুন। আপনার পরিবারে যারা বৃদ্ধ রয়েছে বা শিশু রয়েছে, যারা বাল্যবেলায় রয়েছে, আপনার সন্তানদেরকে সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেন, প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন। প্রয়োজনে ফলমূল সবজি গ্রহণ করে হলেও তারা যেন প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন। এতে তাদের মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, সকলের কল্যাণ হবে। তো কিভাবে একাদশী পালন করতে হবে সেটিও আমরা জানলাম, কিন্তু একাদশীতে কী কী করতে হবে? বেশি বেশি হরিনাম জপ করতে হবে এবং প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের চরণে সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। আপনার পরিবারের সকলকে, আপনার সন্তানদেরকে উৎসাহিত করবেন তারাও যেন স্নান করে এসে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে, যাতে ভগবান অনেক প্রীত হন। এবং তুলসীতে জল দান করবেন, তুলসী আরতি, তুলসী পরিক্রমা, প্রণাম, প্রার্থনা প্রভৃতি করবেন। একাদশী, দ্বাদশী সহ রবিবার সহ বছর 365 দিনই তুলসীতে জলদান করতে হবে, এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। অনেকে মন গড়া সিদ্ধান্ত বলে থাকেন, সেগুলো আপনারা শুনবেন না, তাদের প্রবচন শোনার প্রয়োজন নেই। যারা বলে থাকে যে একাদশীতে তুলসীতে জলদান করা উচিত নয়, তাদের প্রবচন শোনার দরকার নেই। এগুলি মন গড়া ভ্রান্ত ধারণা। আমরা যে তুলসীতে জলদান করি, তুলসীতে জল দেই, এটি হচ্ছে তুলসীতে স্নান সেবা। তুলসীতে জলদানের যে মন্ত্র সেটিতে আপনি পাবেন, ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনী। স্নাপয়ামি, হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। তাহলে যারা বলে থাকেন যে একাদশীতে তুলসীতে জল দিও না, তারা কি একাদশীতে স্নান করেন না? বিষয়টি কিন্তু হাস্যকর। প্রতিদিনই কিন্তু স্নান করতে হবে এবং স্নান করার গুরুত্ব নিয়ে কিন্তু আমাদের আলোচনা রয়েছে আমাদের এই চ্যানেলে।
তো প্রতিদিনই তুলসীতে জলদান করতে হবে, প্রতিদিন সকালে এবং বিকেলে জলদান করবেন। তুলসী মহারানীকে প্রতিদিনই সেবা করতে হবে এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি গ্রন্থ পাঠ করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীর ক্ষেত্রে আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যাদের বাড়িতে একাদশী মাহাত্ম্য গ্রন্থ নেই, ইস্কন মন্দির থেকে একাদশী মাহাত্ম্য গ্রন্থটি সংগ্রহ করবেন। এবং এই একাদশীতে পবিত্র নদীতে স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে, গঙ্গা যমুনা প্রভৃতি নদীতে স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। যাদের পক্ষে সম্ভব আপনারা করতে পারেন এবং দ্বাদশীতে করতে পারেন এবং শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন, দ্বাদশীতে দান করতে পারেন। তো এইভাবে আপনারা সকলেই এই ব্রত পালন করবেন। আমরা ব্রতের মাহাত্ম্য পাঠ করব, সেখানে আপনারা আরও অনেক বিষয়গুলি জানতে পারবেন। তো সকলেই এই ব্রত সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। তবুও যাদের প্রশ্ন রয়েছে আপনারা আমাদেরকে জানাতে পারেন ইনবক্সে। তো এখন আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ উত্তত্ত পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদ উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি?
তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাঁকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো আমরা কিন্তু এই ব্রত মাহাত্ম্যে দেখতে পেলাম যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, এবং এটি কিন্তু শাস্ত্রে রয়েছে। অনেকে মন গড়াভাবে বলে থাকে যে কৃষ্ণপক্ষের একাদশী করবে না, শুক্লপক্ষের একাদশী করবে, অমুকে কৃষ্ণপক্ষের একাদশী করতে পারবে না, তমুকে শুক্লপক্ষের একাদশী করবে। এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে মন গড়া সিদ্ধান্ত। এগুলি আপনারা শুনবেন না। প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। ভীমসেনের জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করা হয়েছিল, কিন্তু আমাদের উদরে তো বৃক নামক অগ্নি নেই। আমাদেরকে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে। তাই আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। এবং আরেকটি সিদ্ধান্ত পেলাম যে অশৌচ আদিতেও এই ব্রত ত্যাগ করবে না। অর্থাৎ যে কোনো প্রকার অশৌচ, জননাশৌচ, মরণাশৌচ, মাথা যেতে বিশেষ অশৌচ, সকল অশৌচকালে কিন্তু প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা যাবে। জপমালা হরিনাম জপ করা যাবে, এগুলো ত্যাগ করা যাবে না। এবং আমি যেটি প্রথমে বলেছিলাম যে ব্রত দিনে আচমনে দোষ নেই, এটা কিন্তু এই ব্রত মাহাত্ম্য থেকে আমরা দেখতে পেলাম। এছাড়া আরও অনেক বিষয়াবলী আমরা এই ব্রত মাহাত্ম্যে আমরা আলোচনা করতে পেরেছি। এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা পৃথিবীর, সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। আবারও বলছি, ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। দুইটি তারিখ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। যেদিন ব্রত তার পরদিন পালন করতে পারি, স্বাভাবিক। অনেকে এরকমটি বলেছিলেন গত একাদশীতে যে 3 তারিখ ব্রত হলে আবার 3 তারিখ পালন হয় কীভাবে। আপনারা ভালো করে শ্রবণ করবেন, ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আপনাদের ভুল হবে না। যেদিন ব্রত তার পরদিন পালন করতে হবে। তাই একটি তারিখ দিলে কিন্তু যথেষ্ট। আমরা ব্রতের তারিখ দিয়ে থাকি এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 18 জুন এবং পরদিন পালন ভোর 5:17 থেকে সকাল 8টার মধ্যে। পশ্চিমবঙ্গ 4:53 থেকে সকাল 7:30 ঘটিকার মধ্যে। দিল্লি 5:23 থেকে 7:30, মুম্বাই 6:01 থেকে 7:30, পুনে 5:58 থেকে 7:30, নাগপুর 5:32 থেকে 7:30, চেন্নাই সহ তামিলনাড়ু 5:43 থেকে 7:30, ভুবনেশ্বর উড়িষ্যা 5:07 থেকে 7:30, বিহার 4:59 থেকে 7:30, ঝাড়খণ্ড 5:02 থেকে 7:30, ছত্তিশগড় 5:21 থেকে 7:30, শিলং সহ মেঘালয় 4:31 থেকে 7:30, গৌহাটি সহ আসাম 4:31 থেকে 7:30, মণিপুর 4:25 থেকে 7:30, মিজোরাম 4:32 থেকে 7:30, সিকিম 4:40 থেকে 7:30, বৃন্দাবন 5:24 থেকে 7:30, বেঙ্গালুরু সহ কর্ণাটক 5:54 থেকে 7:30, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:42 থেকে 7:30, আগরতলা সহ ত্রিপুরা 4:38 থেকে 7:30, গুজরাট 6:01 থেকে 7:30, কেরালা 6:03 থেকে 7:30, পাঞ্জাব 5:24 থেকে 7:30, রাজস্থান 5:39 থেকে 7:30, মধ্যপ্রদেশ 5:30 থেকে 7:30, উত্তরপ্রদেশ 5:12 থেকে 7:30, হরিয়ানা 5:27 থেকে 7:30, নাগাল্যান্ড 4:19 থেকে 7:30, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5:22 থেকে 7:30, গোয়া 6:03 থেকে 7:30, অরুণাচল প্রদেশ 4:14 থেকে 7:30, হিমাচল প্রদেশ 5:17 থেকে 7:30, উত্তরাখণ্ড 5:11 থেকে 7:30, জম্মু কাশ্মীর 5:19 থেকে 7:30, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4:54 থেকে 7:30, নেপাল 5:08 থেকে 7:45, ভুটান 5:06 থেকে 8টা, শ্রীলঙ্কা 5:56 থেকে 7:30, মালদ্বীপ 5:56 থেকে 7টা, মায়ানমার 6:28 থেকে 9:30, পাকিস্তান 4:57 থেকে 7টা, মালয়েশিয়া 7:05 থেকে 10টা, সিঙ্গাপুর 7টা থেকে 10টা, ইন্দোনেশিয়া 6:01 থেকে 9টা, ব্রুনেই 6:09 থেকে 10টা, থাইল্যান্ড 5:51 থেকে 9টা, কম্বোডিয়া 5:37 থেকে 9টা, ভিয়েতনাম 5:15 থেকে 9টা, ফিলিপাইন 5:27 থেকে 9:47, তাইওয়ান 5:04 থেকে 9:38, জাপান 4:25 থেকে 9:16, দক্ষিণ কোরিয়া 5:10 থেকে 10:05, মঙ্গোলিয়া 5:52 থেকে 11টা, বেইজিং 4:45 থেকে 9:45, হংকং 5:39 থেকে 10টা, অস্ট্রেলিয়া 7:11 থেকে 10:27, নিউজিল্যান্ড 7:46 থেকে 10:50, দুবাই আবুধাবি 5:34 থেকে 6টা। 26 মিনিট সময় রয়েছে পালনের জন্য দুবাই আবুধাবি সহ আরব আমিরাতে। সৌদি আরবে ব্রত পালন করতে হবে 17 জুন এবং পরদিন পালন সকাল 10:12 থেকে সকাল 10:22 ঘটিকার মধ্যে। বাহরাইনে ব্রত পালন করতে হবে 18 জুন এবং পরদিন পালন 4:45 থেকে 5 ঘটিকার মধ্যে। মাত্র 15 মিনিট সময় রয়েছে পালনের জন্য বাহরাইনে। কুয়েত 4:48 থেকে 5টা, মাত্র 12 মিনিট সময় রয়েছে পালনের জন্য কুয়েতে। কাতার 4:43 থেকে 5টা, ওমান 5:20 থেকে 6টা, জর্ডানে ব্রত পালন করতে হবে 17 জুন এবং পরদিন পালন 10:12 থেকে 10:15, মাত্র 3 মিনিট সময় রয়েছে পালনের জন্য জর্ডানে। লেবানন 10:12 থেকে 10:15, 3 মিনিট সময় রয়েছে পালনের জন্য। সাইপ্রাস 10:12 থেকে 10:22, 10 মিনিট সময় রয়েছে।
রাশিয়াতে ব্রত পালন করতে হবে 18 জুন এবং পরের দিন পালন 3:44 থেকে ভোর 5টার মধ্যে। ফিনল্যান্ড 3:53 থেকে 5 ঘটিকার মধ্যে। সুইডেন 3:30 থেকে ভোর 4 ঘটিকার মধ্যে। নরওয়ে ভোর 3:53 থেকে ভোর 4 ঘটিকার মধ্যে। মাত্র 7 মিনিট সময় রয়েছে পালনের জন্য নরওয়েতে। যারা সুইডেন নরওয়েতে রয়েছেন খুব সচেতন থাকবেন, ভোর 4 ঘটিকার পূর্বেই পালন। ডেনমার্কের ব্রত পালন করতে হবে 17 জুন, পরদিন পালন 9:12 থেকে সকাল 10:15 ঘটিকার মধ্যে। ইউক্রেনের ব্রত 18 জুন, পরদিন পালন 4:45 থেকে ভোর 5 ঘটিকার মধ্যে। মাত্র 15 মিনিট সময় রয়েছে। গ্রিসের ব্রত পালন করতে হবে 17 জুন, পরদিন পালন সকাল 10:12 থেকে সকাল 10:58। রোমানিয়া 10:12 থেকে 10:41। পোল্যান্ড 9:12 থেকে 9:49। হাঙ্গেরি 9:12 থেকে 10:05। ক্রোয়েশিয়া 9:12 থেকে 10:20। অস্ট্রিয়া 9:12 থেকে 10:15। চেক রিপাবলিক 9:12 থেকে 10:19। ইটালি 9:12 থেকে 10:38। মাল্টা 9:12 থেকে 10:37। জার্মানি 9:12 থেকে 10:19। সুইজারল্যান্ড 9:12 থেকে 10:47। ফ্রান্স 9:12 থেকে 11:10। নেদারল্যান্ড 9:12 থেকে 10:53। বেলজিয়াম 9:12 থেকে 10:58। স্পেন 9:12 থেকে 11:45। পর্তুগাল 8:12 থেকে 11:09। লন্ডন 8:12 থেকে 10:15। আয়ারল্যান্ড 8:12 থেকে 10:36। পশ্চিম আফ্রিকার মালি 7:12 থেকে 10:24। নাইজেরিয়া 8:12 থেকে 10:24। মিশর 9:12 থেকে 9:35। লিবিয়া 9:12 থেকে 10:45। সুদান 9:12 থেকে 9:40। ইথিওপিয়া 10:12 থেকে 10:19। মাত্র 7 মিনিট সময় রয়েছে পালানোর জন্য ইথিওপিয়াতে। উগান্ডা 10:12 থেকে 10:49। কঙ্গো 9:12 থেকে 10:27। অ্যাঙ্গোলা 8:12 থেকে 10:12। সাউথ আফ্রিকা 9:12 থেকে 11:08। মরিশাস 11:12 থেকে 11:57। পূর্ব আফ্রিকার সেশলস 11:12 থেকে 11:57। আমেরিকার নিউ ইয়র্ক 5:24 থেকে 10:26। কানেকটিকাট 5:15 থেকে 10:19। নিউ জার্সি 5:28 থেকে 10:29। ওয়াশিংটন ডিসি 5:42 থেকে 10:40। নর্থ ক্যারোলিনা 6:04 থেকে 10:55। জর্জিয়া 6:26 থেকে 11:12। ফ্লোরিডা 6:32 থেকে 11:11। ওহাইও 6:03 থেকে 11:03। টেনেসি 5:28 থেকে 10:20। মিশিগান 5:57 থেকে 11:08। শিকাগো 5:15 থেকে 10:19। ডালাস টেক্সাস 6:19 থেকে 11:05। ক্যালিফোর্নিয়া 5:38 থেকে 10:33। সান ফ্রান্সিসকো 5:47 থেকে 10:43। ওয়াশিংটন স্টেট 5:04 থেকে 10:23। কানাডার মন্ট্রিয়াল 5:05 থেকে 10:18। টরন্টো 5:35 থেকে 10:44। অন্টারিও 5:32 থেকে 10:56। অটোয়া 5:13 থেকে 10:27। ম্যানিটোবা 4:48 থেকে 10:35। সাসকিয়াচুয়ান 4:31 থেকে 10:13। আলবার্টা 5:27 থেকে 11:03। ব্রিটিশ কলাম্বিয়া 4:47 থেকে 10:29। মেক্সিকো 6:58 থেকে 11:24। ব্রাজিল 6:37 থেকে 10:06। আর্জেন্টিনা 7:59 থেকে 11:16। চিলি 7:45 থেকে 11:04। পেরু 6:26 থেকে 10:15। কলম্বিয়া 5:45 থেকে 9:53। কুর্দিস্তানে ব্রত পালন করতে হবে 18 জুন এবং পরদিন পালন 4:44 থেকে 5টা। সার্বিয়াতে ব্রত 17 জুন, পরদিন পালন 9:12 থেকে সকাল 10:03। তো এই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন এবং নিজে পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।